বাংলাদেশে ব্যবহার করা আইভারম্যাকটিনের ডোজে মিলবে করোনার মুক্তি। আইসিডিডিআরবির গবেষণায় প্রমাণিত, প্রয়োজন আরও গবেষণার, বলছে জাতীয় কমিটি। আগামী জুনেই শেষ হচ্ছে সড়ক থেকে পদ্মা সেতুতে ওঠার উড়াল পথ নির্মাণ। কাজ চলছে পুরো দমে, পিলারের উপর বসানো হচ্ছে গার্ডার। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি আঘাত মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আঘাত। দল মত নির্বিশেষে সারা দেশের আপামর জনতা স্বাধীনতা বিরোধীদের এমন চক্রান্ত রুখে দেবে। জাতির জনকের ভাস্কর্যে ভাঙচুর ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের রুখে দিতে আয়োজিত একাধিক প্রতিবাদ কর্মসূচিতে এমন আহ্বান জানিয়েছেন বক্তারা। প্রতিবাদ প্রতিরোধে জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়, সোচ্চার জাতির বিবেক, মানুষ তৈরির কারিগর, শিক্ষক সমাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙচুর ও ভাস্কর্যের বিরোধিতাকারীদের রুখে দিতে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অতীতে যেমন আমরা এই ধর্মান্ধ গোষ্ঠীকে, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে আমরা যেমন পরাজিত করেছি, এবারও আমরা পরাজিত করতে পারবো। এখনো সময় আছে, এখনো এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা খুবই জরুরি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্যের নাম করে কোমলমতি শিক্ষার্থীদের বিপদগামী করার অপচেষ্টা রুখে দিতে সারা দেশের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা আঘাত করেছে, ভেঙে ফেলেছে, তারা ৭১ এবং ৭৫-এর পরাজিত শক্তি প্রতাত্মা। এই দুজন ছাত্রকে কারা উস্কে দিয়েছে, কারা উদ্বুদ্ধ করেছে, তাদেরকে অন্তিমে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিভিন্ন সংগঠনের বিক্ষোভ প্রতিবাদে সরগরম রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না তারা এই বাংলাদেশকেও ভালোবাসে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা এই দেশের মানুষ না, তাহলে এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। তারা এই সুন্দর দেশ চায় না, তারা এই স্বাধীন দেশ চায় না, তারা চায় শুধু অরাজকতা। তাদেরকে কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর বলে আমরা বিশ্বাস করি। এছাড়া রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করেন প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার সঙ্গে জড়িতদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দাবি জানিয়ে বঙ্গবন্ধু পরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন বলেছেন, যারা ভাস্কর্য ভেঙেছে তাদের শিকড় উপড়ে ফেলতে হবে দেশ থেকে। সময় সংবাদকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী চক্রের এই সক্রিয়তা ঠেকাতে বুদ্ধিজীবীদের নীরব থাকলে চলবে না। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গেল মাসের মাঝামাঝি সময় থেকে ঢাকার ধোলাইপাড়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধিতার গুঞ্জন তোলে দেশের কিছু উগ্র ধর্মীয় সংগঠন। এরপর থেকেই বিভিন্ন সময়ে এই ধর্মান্ধ গোষ্ঠী সামাজিক পরিসরে ও অনলাইন মাধ্যমে নানা কুৎসা রটাতে থাকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের ইস্যুতে। সবশেষ ৪ ডিসেম্বর রাতে ধর্মীয় সংগঠনগুলোর উগ্রবাদী হামলা হয় কুষ্টিয়ায় নির্মিতব্য জাতির পিতার একটি ভাস্কর্যের ওপর। এই ঘটনায় যখন পুরো দেশ তোলপাড়, তখন বঙ্গবন্ধু পরিবারের এক জ্যেষ্ঠ সদস্য সময় সংবাদকে জানালেন, মৌলবাদী গোষ্ঠীর এসব অপকর্মকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না জাতির পিতার বাংলায়। এই যে শক্তিটা এখন যারা কাজ করতেছে ভাস্কর্য ভাঙ্গা, এটা তো ভাস্কর্য ভাঙ্গা না, এটা হলো বঙ্গবন্ধুকে অস্বীকার করা, বাংলাদেশকে অস্বীকার করা, এটাই কিন্তু তারা চাচ্ছে। তিনি মনে করেন, স্বাধীনতার বিরোধিতাকারীদের দোসররাই জাতির পিতাকে হেয় করতে এই ন্যাক্কারজনক কাজ করেছে, যার প্রতিরোধ প্রয়োজন সরকার ও জনপরিসরে। এই ষড়যন্ত্রকারীদের ওই ৪ জনের বিচার করলেই হবে না, 2 জনের পরামর্শে আর 2 জন করছিল, এদের বিচার করলে হবে না। বিচার করতে হবে এর শিকড়ে কারা ছিল, এর ষড়যন্ত্র কারা করছে, তাদেরকে বের করতে হবে। তাহলে ভবিষ্যতে এরকম আর হবে না, এরকম সাহস তারা করবে না, এটাই আমার মনে হয়। ধর্মাশ্রয়ী এসব গোষ্ঠীর উগ্রবাদী অপতৎপরতা ঠেকিয়ে দিতে সমাজের স্বাধীনতা প্রিয় প্রত্যেকটি অংশকেই সরব হওয়ার আহ্বান জানান শেখ কবির হোসেন। এদেরকে একেবারে গোড়ার থেকে এদের শিকড় উঠে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সরকারের আমি মনে করি।
যারা বুদ্ধিজীবী, তারা বাংলাকে ভালোবাসে শুনি, তাদেরকেই বেশি আগায় উচিত, যে তাদের কথার একটা দাম আছে। তাদেরকে এ সময় যদি চুপ থাকে তাহলে সেটা ঠিক হবে না বলে আমি মনে করি। স্বাধীনতার 50 বছরে এসে পরাজিত শক্তির আস্ফালন অসাম্প্রদায়িক দেশের মানুষ সহ্য করবে না বলেও মন্তব্য করেন শেখ পরিবারের এই জ্যেষ্ঠ সদস্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জাকাত তহবিলের 1 কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা ও যুদ্ধাপরাধে দণ্ডিত দেলোয়ার হোসেন সাঈদীর অভিযোগ গঠনের শুনানি হবে 28 ডিসেম্বর। 8 বছর পর চার্জ শুনানির জন্য কোর্টে উঠল মামলাটি। আর আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্য গ্রহণ হবে 6 জানুয়ারি। ইসলামিক ফাউন্ডেশনের জাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে জামায়াত নেতা সাঈদী সহ 7 জনের বিরুদ্ধে 2012 সালের 30 এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের যোগ সাজশে আসামি সাঈদী জাকাতের অর্থ দলীয় লোকদের মধ্যে বিতরণ করেন। এভাবে প্রায় 1,25,00,000 টাকা আত্মসাৎ করেন তারা। চার্জশিট দাখিলের পর এই মামলার কার্যক্রম থমকে যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গরা তারা এই ইসলামিক ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ উত্তোলন করে বিভিন্ন তাদের সংস্থার নামে, এটা তাদের খেয়াল খুশি মতন নিজেদের লোকদের বন্টন করেছে এবং তাদের স্বার্থ হাসিল করেছে। পলিটিক্যালি তাদের যে দল, সেই দলের বিভিন্ন লোকদের বেনিফিট দিয়েছে। অন্যদিকে 2,28,00,000 টাকা কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলায় 9 বছর আগে সাঈদীর বিচার শুরুর আদেশ হলেও এতদিনেও কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। সোমবারে 2 মামলায় সাঈদীকে বকশীবাজারের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির না করায় এবং আসামিপক্ষের প্রস্তুতি না থাকায় আবারও পিছিয়ে যায় মামলার কার্যক্রম। সাঈদীর পক্ষে ওকালতনামা জমা দেয় এবং সময়ের আবেদন করি। বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করেন এবং অন্য মামলায় রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আনতে না পারায় পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। অর্থ আত্মসাতের মামলায় দেলোয়ার হোসেন সাঈদী সহ 7 জন আসামি। এদের মধ্যে যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদী কারাগারে আছেন। মারা গেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন। 4 জন আছেন জামিনে। পলাতক রয়েছেন আসামি আবুল কালাম আজাদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুপুরে সভাকক্ষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সভায় সরকারি কোনো প্রতিষ্ঠান আলাদা তথ্য সংরক্ষণ করতে পারবে না। কালিয়াকৈরে স্থাপিত সেন্ট্রাল ডাটা সেন্টারে সব তথ্য সংরক্ষণের নির্দেশনাও আসে সভা থেকে। বেসরকারি এবং বিদেশি প্রতিষ্ঠানও এখানে ডেটা স্টোর করতে পারবে। এছাড়া 18 ডিসেম্বরকে জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সভায়। করোনার বিস্তার ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আবারও স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলছেন উনি ওনার অঙ্গ সংগঠন যারা আছে তাদের সবাইকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যে কোনো প্রোগ্রামে যারা আসবে, যত যাই করুক প্রোগ্রাম, অবশ্যই তাদেরকে মাস্ক করতে হবে। যারা মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি, তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে এই মুক্তিযোদ্ধা কাউন্সিল আর কি। সময় সংবাদে আরও থাকছে, ড্রেজারের পাইপের ধাক্কায় তলা ফেটে পদ্মায় ডুবল ফেরি। ঘাটের কাছাকাছি থাকায় তীরে উঠল 21টি গাড়ি। রক্ষা পেলেন 5 শতাধিক যাত্রী। পদ্মা সেতু প্রকল্পের খবর। শুধু মূল সেতুর কাজ নয়, এগিয়ে চলেছে পদ্মা সেতুর ভায়াডাক্ট নির্মাণের কাজও। আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে সড়ক থেকে সেতুতে ওঠার এই উড়াল পথ। ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ হলে পুরো সেতুর দৈর্ঘ্য দাঁড়াবে 9.5 কিলোমিটার। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল।
সেতুর জাজিরা প্রান্তের ভায়াডাক্টের ছবি এটি। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়ি এই পথ দিয়ে সড়ক থেকে উঠে যাবে সেতুতে, এরপর পাড়ি দেবে স্বপ্নের পদ্মা সেতু। মূলত সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বলা হলেও পানি ও মাটির উপরে সেতু নির্মাণ করা হচ্ছে প্রায় ৯.৫ কিলোমিটার। এর মধ্যে নদীতে থাকছে ৬.১৫ কিলোমিটার, আরও ৩ কিলোমিটার সেতু নির্মাণ হচ্ছে ভূমির উপরে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের দৈর্ঘ্য ১৬৭০ মিটার আর মাওয়া প্রান্তে ১৫৭৮ মিটার। সেতুতে গাড়ি চলবে ৪ লেনে, তাই উঠানামার জন্য প্রতি প্রান্তেই থাকছে আলাদা ভায়াডাক্ট। তবে ট্রেন সিঙ্গেল লাইনে চলায় রেল ভায়াডাক্ট থাকছে একটি। এর মধ্যে জাজিরা প্রান্তে সেতুতে উঠার আর মাওয়া প্রান্তে সেতু থেকে সড়কে নামার পথ তৈরির কাজ প্রায় শতভাগ শেষের দিকে। ২০১৬ সালে শুরু করা এই কাজ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। দ্রুত গতিতে আগাচ্ছে। আমরা যদি রোডওয়ে ডেক যখন শেষ করতে পারবো, এর আগেই আমাদের কয়েক মাস আগেই শেষ হয়ে যাবে। ধরেন আমরা হয়তো আশা করব আগামী নেক্সট ২০২১ জুনের আগেই আমাদের ভায়াডাক্টের কাজ শেষ হয়ে যাবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের জন্য ৪৪টি আর জাজিরা প্রান্তে ৪৭টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে গার্ডার বসানো হচ্ছে। পদ্মা সেতুর ভায়াডাক্টে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে টি প্রযুক্তি। মূল সেতুতে স্প্যান বসানোর পাশাপাশি এগিয়ে চলছে ভায়াডাক্ট নির্মাণের কাজও। ২০২১ সালের মাঝামাঝি নাগাদ এই কাজ শেষ করা গেলে একই সময়ে একই গতিতে সেতু থেকে সড়কে গাড়ি উঠানামা করতে আর কোনো জটিলতা থাকবে না। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর সব স্প্যান বসানোর ১ বছরের মধ্যে সেতুর বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তিনি কথা জানান। এরপরই চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেয়া হবে। ১০ তারিখে যখন সব স্পেন বসে যাবে, তখন যে কাজ থাকবে এটা আমি ইঞ্জিনিয়ার কনসালটেন্টদের সাথে আলাপ করে যেটা দেখেছি সেতু বিভাগে, তারা বলেছে 10 মাস থেকে 1 বছরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে, এরপরেই উন্মুক্ত হয়ে যাবে। কেবলমাত্র আইভারম্যাকটিনের ৫ দিনের ডোজ ব্যবহারে করোনার ১৪ দিনের মাথায় ৭৭% ভাইরাস মুক্তির প্রমাণ পেয়েছে ICDDRB। ৫ দিনে ১২ মিলিগ্রামের ডোজে এই ফল মিলেছে, যা অন্য যে কোনো ওষুধের চেয়ে কার্যকর। তবে এখনই সরাসরি গাইডলাইনে অন্তর্ভুক্ত না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও গবেষণার প্রয়োজন বলছে জাতীয় গাইডলাইন কমিটি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন না করার কথা বলছেন তারা। করোনার মহামারীতে কম হয়নি গবেষণা। দেশেও নানাভাবে গবেষণা কিংবা গবেষণার অংশ হয়েছেন চিকিৎসকরা। তবে এবারই প্রথম অধ্যাপক তারেক আলমের গবেষণার পথ ধরে ওষুধ নিয়ে পূর্ণাঙ্গ কোনো গবেষণা করলো ICDDRB। ৬৮ জন আক্রান্ত রোগীর উপর জুনের ১০ তারিখ থেকে সেপ্টেম্বরের ৮ তারিখ পর্যন্ত এই গবেষণা পরিচালনা করা হয় ঢাকা মেডিকেল, মুগদা ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। কত প্রপোর্শনের রোগীরা ভালো হয়ে যাচ্ছে? ৩টি ভাগে ভাগ করে ২৩ জনের প্রথম দলটিকে দেয়া হয় প্লাসিবো, অন্য ২৩ জনকে আইভারম্যাকটিন ও ডক্সিসাইক্লিন এবং তৃতীয় দলের ২২ জনকে দেয়া হয় ৫ দিন শুধুমাত্র মুখে খাওয়ার ১২ mg'র আইভারম্যাকটিন। ফলাফল ১৪ দিনের মাথায় প্রথম দলের ভাইরাস মুক্তির হার ৩৯%, দ্বিতীয় ভাগে ৬১ আর শুধু আইভারম্যাকটিন খেয়ে ভাইরাস মুক্তির হার ৭৭%, যা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় প্রমাণিত। সবারই কমেছে, কিন্তু কমাটা দেখা যাচ্ছে গ্রিনটা বেশি, তার মানে আইভারমেকটিনে বেশি কমেছে। ডে 14-এ গিয়ে এটা আরো ক্লিয়ারলি বুঝাচ্ছে 61% তখনও পজিটিভ, মানে তারা নেগেটিভ হয়নি। 39% হচ্ছে আইভারমেকটিন ডক্সিসাইক্লিন এন্ড 23% হচ্ছে গিয়ে আইভারমেকটিনে বেশি কমেছে। তবে গবেষণা আরো ব্যাপক আকারে হওয়া দরকার বলে মনে করে জাতীয় পরামর্শক কমিটি। তার আগে পরীক্ষামূলকভাবে হাসপাতালে এই ডোজ ব্যবহারের সুপারিশ করতে পারেন তারা। ইট ক্যান বি ইনক্লুডেড অন দি বেসিস অন দি ক্লিনিক্যাল ট্রায়াল। এটা খুবই ভালো গবেষণা। আমরা গাইডলাইনে আরো বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তা সংযুক্ত করতে পারি। And can have a very good impact. গবেষণা খরচ সহ সার্বিক সহায়তা করেছে বেক্সিমকো ফার্মা। আমাদের বিশ্বাস এই স্টাডিটা আমাদের ডাক্তারদের জন্য ডিসিশন মেকিং এ অনেক সাহায্য করবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন নিষেধ করার পাশাপাশি গর্ভবতী ও শিশুদের এই ওষুধ না দেওয়ার পরামর্শ গবেষকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 36 জন।
এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,874 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,198 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 14,369 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,77,538 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,79,743 জন। 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,874 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,663 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,98,623 জন। সময় সংবাদে আরও থাকছে, টি-20 আসরে পারফরমেন্সের ওপর নির্ভর করছে মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সুযোগ। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 4 নম্বরে সাকিব। ড্রেজারের পাইপের ধাক্কায় তলা ফেটে পদ্মায় ডুবে গেছে ফেরি রানীগঞ্জ। ঘাটের কাছাকাছি থাকায় ফেরির 21টি এবং 5 শতাধিক যাত্রী দ্রুত নামিয়ে দিতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফেরি উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক রওনা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিসির 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পদ্মায় ডুবে গেছে বড় আকারের ফেরি রানীগঞ্জ। রোববার রাত 10টায় শিমুলিয়া থেকে বাংলাবাজারের পথে জাজিরার কাছে 11:15টার দিকে ডুবন্ত ড্রেজারের পাইপের ধাক্কায় তলা ফেটে পানি ঢুকে ডুবতে থাকে। দ্রুত বাংলাবাজার ঘাটে ভিড়তেই বাস, ট্রাক ও কার যাত্রী সহ নেমে আসে। পরে ঘাটের অপর প্রান্তের তীরে যেতেই ডুবে যায় ফেরিটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর যেন পুনরাবৃত্তি না হয় আমরা এটা নিরসন চাই আর কি। ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। এই ঘটনার পেছনে যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। একটা বাড়ির শব্দ পাই, ফেলার নাকি ফাইটা পানি উঠতেছে। আমার কাছে সাবমার্সিবল পাম্প ছিল, সাথে সাথে পাম্প দিচ্ছি, আমি লাইন দিয়ে দেওয়া পানি ফেলা যাচ্ছি। বালিশ, তারপর পাতলা খাতা, তারপরে আপনার জুটের বস্তাগুলা, হ্যাঁ এগুলো দিয়ে অনেক চেষ্টা করছি স্যার, কিন্তু পানি এমন পরিমাণে উঠতেছে যা আসলে পাম্প লাগাইতেছে, পাম্পের বেশি পানি উঠতেছে। ফেরি উদ্ধারে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশাল থেকে সোমবার দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। নির্ভীক জাহাজ বরিশাল থেকে রওনা দিছে, আশা করতেছে আগামী দিনের মধ্যে আসা যাবে। যদি না আসতে পারে তার পরের দিন, কুয়াশার উপর নির্ভর করতেছে। আমরা সতর্ক অবস্থানে আছি যাতে বড় ধরনের আর কোনো ইয়া না হয়। বিআইডব্লিউটিসির জিএম কে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। 70 বছরের পুরনো ফেরিটি 240 ফুট দীর্ঘ ও 40 ফুট প্রস্থ। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কুমিল্লা নগরীর দক্ষিণ ও পূর্ব অংশের মানুষের ব্যবহৃত বর্জ্য ও বৃষ্টির 70% পানি কান্দি খাল দিয়ে অপসারণ হয়। টমসম ব্রিজ থেকে নোয়াখালী পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করার কাজ করতে গিয়ে সড়ক ও জনপথ বিভাগ খালটি ভরাট করতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, সড়ক এবং খাল দুটিকে ঠিক রেখে পরিকল্পিতভাবে যেন কাজটি হয়। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী বলছেন, খালের জায়গা ঠিক রেখেই 4 লেন সম্প্রসারিত হবে। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা নোয়াখালী 4 লেন রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে টমছম ব্রিজ থেকে কচুয়া চৌমুহনী পর্যন্ত সড়কের পাশের কান্দির খালটি সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ পথের কালভার্টের দুপাশে বিশাল অংশ জুড়ে ভরাট করা হয়েছে। এতে খালটি সরু হয়ে যাওয়ায় পানি অপসারণের স্রোত বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, কোনো সমন্বয় না করে সড়ক বিভাগ কাজটি করছে। শহর উন্নয়নের জন্য, রাস্তার জন্য, যাতায়াতের জন্য রাস্তা বড় হোক না, খাল রাখিও তো করতে হইব। তাহলে আমরা তাদেরকে এই জন্য সিটি দিয়েছি, কোনো কিছু করতে হলে আমরা যৌথভাবে বৈশাখ করি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ব্যবহৃত পানি 70% পানি কিন্তু এই খাল দিয়ে যায়। প্রতি বছরই আমরা কিন্তু টাকা দিয়ে এটা সংস্কার করি এবং খালটাকে সচল রাখি। রোডসেন হাইওয়ে 4 লেন যে করতেছে, আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। উন্নয়ন কাজ যেন জনগণের ভোগান্তির কারণ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান নগরবাসীর। আমরা চাই সিটি কর্পোরেশন, রোড সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে খালটা উদ্ধার করা হোক, রাস্তাটাও করা হোক। পানির প্রবাহ যদি কোনো ক্রমে বাধাগ্রস্ত হয় তাহলে কুমিল্লা সিটিতে বসবাসের প্রায় অযোগ্য। এমনিতেই রাস্তা এখানে চেকন, আরও বসবাসের অযোগ্য হবে। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, খালের জায়গা ঠিক রেখেই শুধু সহজের নির্ধারিত অংশেই 4 লেন রাস্তা সম্প্রসারিত হবে। এখানে আমাদের সম্পূর্ণ অ্যাকুইজিশন করা জায়গার মধ্যে আমরা স্লোপটাকে
রাস্তায় কনভার্ট করতেছি। এখানে মানে অন্য কাউকে কোনোভাবে আমরা ডিস্টার্ব করছি না। কুমিল্লার টমছম ব্রিজ থেকে নোয়াপাড়া হয়ে ডাকাতিয়া নদীতে সংযুক্ত কান্দির খালের দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর মধ্যে কুমিল্লা নোয়াখালী ৪ লেন প্রকল্পের আওতাধীন খালটির দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার। সময় সংবাদ, কুমিল্লা। ৬০,০০০ টাকার এসি কেনা হয়েছে ৪,৮৮,০০০ টাকায়, আবার ৯ লাখ টাকার সোলার প্যানেল কিনেছে ৪১ লাখ টাকায়। এমন পুকুর চুরির ঘটনা ঘটেছে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার নির্মাণের নামে কেনাকাটায়। আর এই সবই ঘটেছে ডাক বিভাগের আলোচিত সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের তত্ত্বাবধানে। এতে নয়ছয় হয়েছে ৩৬৫ কোটি টাকা। ডাক বিভাগের কেনাকাটা নিয়ে অনুসন্ধান করেছেন সাদত রহমতুল্লাহ, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ডাক বিভাগের সেবার মান হবে উন্নত, দ্রুত সময়ে ডাক বাছাই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে দুর্গম এলাকায় পৌঁছে যাবে গ্রাহকের পণ্য। সেই লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারিতে মেল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণের প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকাসহ সারা দেশে ৩৬৫ কোটি টাকা ব্যয় ১৪টি জেলায় মেল সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় ডাক বিভাগ। এসব সেন্টার নির্মাণের জন্য ৩০ ধরনের বেশি যন্ত্রপাতি কেনে ডাক বিভাগ, যার মূল্য বাজার মূল্যের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি দেখানো হয়। ৬০,০০০ টাকার এসি ৪,৮৮,০০০ টাকা, ৫৩ লাখ টাকার জেনারেটর ৭৪ লাখ টাকা দেখানো হয়েছে। অথচ ইপোস্ট সেন্টার নির্মাণের নামে কেনা মানহীন ১৭,০০০ পজ মেশিন ব্যবহার অনুপযোগী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। আমার কর্তৃপক্ষ আছে, বিভাগীয় প্রধান আছে, দয়া করে ওনাকে বলেন, কারণ এগুলো বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এসব জানতে ডাক অধিদপ্তরে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। এবারে বাজার যাচাইয়ে খোদ সময় সংবাদ। হারুনুর রশিদের প্রকল্পের কেনাকাটায় কমিটির নথিতে ব্রাইট সলিউশন, লিটল প্ল্যানেটের নাম ব্যবহার করলেও তারা বলছেন ডাক বিভাগের সঙ্গে তাদের কোনো কেনাকাটা এমনকি কোটেশন দেওয়া নেওয়া হয়নি। আমি তো ডাক বিভাগের সাথে তো আমার কোনো ইয়েই নাই, কোনো যোগাযোগই নাই। এই প্রকল্প সম্বন্ধে তো আমি জানিই না। এটা কি ডাক বিভাগ থেকে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি, আমরা সরকারি তো কাজই করি না। অনেকটা ভৌতিকভাবে এসব পণ্য সরবরাহের কাজটি পায় সুধাংশু শেখরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তারা জালিয়াতি করে প্রায় দ্বিগুণ দামে বিভিন্ন পণ্য সরবরাহ করে। এভাবে সিস্টেম ইঞ্জিনিয়ারিং প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জানতে চাওয়া হলো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, অনিয়ম প্রমাণিত হলেই ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ দেব যদি আপনারা আমাকে একটু জাস্ট দেখিয়ে দেন। আমি সেই জায়গা পরিষ্কার করার দায়িত্ব আমার। আমি এই ঝাড়ুদারের কাজটা আমি করব, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। ডাক বিভাগের মহাপরিচালক ভদ্র এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনিয়মের অভিযোগে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কমছে তরঙ্গের দাম, মুঠোফোন সেবায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বিটিআরসি বলছে চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যা পেলেই 5G নিলামে অপেক্ষাকৃত কম দামে তরঙ্গ কিনতে পারবেন মোবাইল অপারেটররা। নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অপারেটররা বলছে এতে গ্রাহকদের স্বল্প মূল্যে সেবা দিতেও আর কোনো বাধা থাকবে না। শুভ খানের রিপোর্ট। বর্তমানে ৩৭ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে প্রায় ৮ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ২২ লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় ১৫ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে আরেক অপারেটর রবি। যেখানে মালয়েশিয়া ও জার্মানিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা ২ লাখের মধ্যে। তরঙ্গ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না গ্রাহকরা। ফোন কল ড্রপ হচ্ছে, পাশাপাশি ইন্টারনেট কানেকশন অনেক স্লো হচ্ছে। স্লো স্পিডের কারণে আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি না। বাড়তি দামের কারণে তরঙ্গ কেনায় আগ্রহী হচ্ছে না মুঠোফোন অপারেটররা। ২০১৮ সালে সবশেষ নিলামে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম যথাক্রমে ১৮০ কোটি টাকা এবং ২৩২ কোটি টাকা নির্ধারণ করে বিটিআরসি। এখানেই আপত্তি অপারেটরদের। ইউকেতে কিন্তু অ্যারাউন্ড $11 মিলিয়ন পার মেগাহার্টজ হয়েছিল তাদের স্পেকট্রাম অকশন প্রাইস। আমাদের এখানে ২৮ থেকে $31 মিলিয়ন পার মেগাহার্টজ। মুঠোফোন অপারেটররা না কেনায় বর্তমানে বিটিআরসির কাছে সব মিলিয়ে প্রায় ২২৫ মেগাহার্টজ তরঙ্গ অবিকৃত রয়েছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এ অবস্থায় তরঙ্গের দাম কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। দাম তো আসলে বেশি, অনেক টাকা, হাজার হাজার কোটি টাকা। আমরা এখন চেষ্টা করছি যে সরকার যদি অনুমোদন দেয় তাহলে আমরা বেস প্রাইসটাও কমাই দেব। নতুন এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি মুঠোফোন অপারেটরদের। বেস প্রাইসটা যদি রেশনাল রাখা হয় তাহলে সব মোবাইল অপারেটররা আরো বেশি স্পেকট্রাম কিনতে পারবে। বর্তমানে ৪ মুঠোফোন অপারেটর ১২৯ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে সেবা দিচ্ছে ১৬ কোটি ৮১ লাখ গ্রাহককে।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর অব্যবস্থাপনাতেই আটকে আছে রাজধানীর বাজারগুলো। এখনো গড়ে ওঠেনি পণ্য ওঠানামার নির্দিষ্ট কোনো স্থান। তাই তো রাতের বেলা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকের মালামাল নামানো হয় রাস্তা বন্ধ করে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাতের ঢাকার এই ব্যস্ততা দিনের ঢাকাকে সেবা দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাক থেকে নামছে ছাগল, মাছ, মুরগি, সবজি সহ নগর জীবনে দরকারি নানা পণ্য, যা পূরণ করবে রাজধানীবাসীর দিনভরের চাহিদা। যদিও মহামারীকালে পুষ্টির যোগানদাতাদের কোনো নজরই নেই নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়। কারণ বাজার থেকে এই মাল যাবো যাত্রাবাড়ি, আমরা এই কাজ করি, লিভারি কাজ করে ভিতরে জাম দেখে রাস্তায় উঠাইতেছে। রাত 11টা থেকে 7টা পর্যন্ত সকাল, দিনে ঘুমাই। রাস্তাগুলো আমরা মাল যখন লামাই আধা ঘন্টা যে সাফা হয়ে যায়, শরীর ভিজা দেন, পুরা শরীর ভিজা রয়েছে, তখন মাছ রাখমাকে এইভাবে। এসব শ্রমিকরা রোজ রাতেই এমন কর্মব্যস্ত হয়ে ওঠেন। ট্রাক থেকে তড়িৎ গতিতে পণ্য নামাতে হয় তাদের, কারণ কয়েকশো বছরের পুরনো এই শহরে এখনো গড়ে তোলা সম্ভব হয়নি পণ্য ওঠানো ও নামানোর পরিকল্পিত কোনো ব্যবস্থা। তাই তো ভরসা রাতের ফাঁকা রাস্তা। মাছ নামালে তো গাড়ি তো লাগবেই, এখানে তো রাস্তা, যদি পার্কিং এর জায়গা থাকতো তাহলে সুবিধা হতো। ফাঁকা মাঠের মধ্যে বা একটা আলাদা স্থান হলে এটা তো সুবিধা, সকলের জন্য সুবিধা। ঘুমন্ত নগরীতে একদম যে ঝুট ঝামেলা ছাড়াই কাজ শেষ করা যাচ্ছে, ঠিক তাও না। এখন রাস্তাঘাট সিঙ্গেল হয়েছে না, যানজট তো হবে। এই জায়গাটা অনেক জাম হয়ে জায়গা এই আরোদের কারণে। সমস্যা তো হচ্ছে, দেখতেছেন তো, কাঁচা বাজার টাজার ঢোকে, দিনে কম হয় আর রাতেই চাপ বেশি হয় গাড়ি। বাজার ব্যবস্থাপনার এই অসঙ্গতির কারণে 24 ঘন্টায় একবারই রাজধানীতে পণ্য সরবরাহ করা সম্ভব হয়। নগর সভ্যতায় পণ্য ওঠানামা করার জন্য সুনির্দিষ্ট স্থান বা সুব্যবস্থা কতটা যে জরুরি তা বোঝা যায় এসব জায়গায় দাঁড়ালে। যেখানে একদিকে নাগরিক জীবনের গতি বাড়াতে বাস্তবায়ন করা হচ্ছে মেগা মেগা সব প্রকল্প, ঠিক তারই পাশে গতি রোধ করে পূরণ করা হচ্ছে নিত্যদিনের নাগরিক চাহিদা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। সুব্রত। ধন্যবাদ ফয়সাল। জানিয়ে রাখি যে কালকে যে দেশ জুড়ে হরতালের মধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই হরতালকে সমর্থন জানিয়েছে। শুধু নৈতিক সমর্থন নয়, তারা তাদের মতো করে কর্মসূচিও দিয়েছে। ইতিমধ্যে জানেন যে আজকে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সচিবালয় আছে সেখানে ঘেরাও রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এবং সেখানে বিজেপির একজন সমর্থক সহ বিজেপির 10 জন একজন সমর্থকের মৃত্যু হয়েছে এবং 2 জনের মতো জখম হয়েছেন বলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি আভাস দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ যেদিন ভারত জুড়ে কৃষকের হরতাল, সেই দিনে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তারাও হরতাল দেবার চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যেই কোচবিহার জেলায় হরতাল ঘোষণা হয়ে গিয়েছে, বাকি জেলাগুলো আস্তে আস্তে করে হবে। এদিকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ 42টি যে লোকসভা যে আসন, সেই লোকসভা আসনের মধ্যে উত্তরবঙ্গ থেকে কিন্তু এবার প্রায় 8 জন সাংসদ বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছে। সুতরাং এটা বলা যায় যে উত্তরবঙ্গে বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে এবং সেটি কিন্তু তারা সেই ঘাঁটিটাকে আরো ভোটের আগে, যে আগামী বিধানসভা নির্বাচনের ভোটের আগে এই যে ঘাঁটিটাকে আরো শক্ত করার জন্য তারা কিন্তু এটা রাজনৈতিকভাবে আজকের যে আন্দোলনে যে পুলিশের ভূমিকা এবং পুলিশ যে মারমুখো হয়েছে সেটা কিন্তু তারা কিন্তু কাজে লাগাবে। আহত হয়েছে পুরো ঘটনার যে রিপোর্ট সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া হয়েছে। এদিকে আপনি জানেন যে সকালবেলা দুপুর 12:30টার সময় মেদিনীপুরে পৃথক একটি সমাবেশ করেন, রাজনৈতিক সমাবেশ। সেখানে কিন্তু তিনি ভোটের প্রচার ভোটের প্রচার করছেন, তার রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়েছেন। একই সঙ্গে তার যে প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিপক্ষ তিনটি রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট একই রকম ভাবে কিন্তু আক্রমণ করেন। এবং আপনি জানেন ইতিমধ্যে যে 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর তৃণমূল কংগ্রেস নৈতিকভাবে কোন প্রকার ধর্মঘট, বন্ধ, চাক্কাজাম সেগুলো সমর্থন করেনি। এই প্রথম কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে কিন্তু কালকে কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই ধর্মঘটে সামিল হচ্ছে। তো এই ছিল আমার কাছে ফয়সাল যে ভারতের সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা আমার কাছে তাকে ফয়সাল। কলকাতা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। করোনার মহামারীর মধ্যেও বড়দিন সামনে রেখে উৎসব মুখর জার্মানি সহ পুরো ইউরোপ। যদিও দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে প্রায় প্রতিদিনই 400-রও বেশি মানুষের মৃত্যু এবং কয়েক হাজার শনাক্ত হচ্ছেন। বড়দিনের প্রস্তুতির মধ্যে জার্মানির সাধারণ নাগরিকদের শঙ্কার কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানি সহ পুরো ইউরোপে চলছে বড়দিন উদযাপন এবং ইংরেজি বর্ষবরণের প্রস্তুতি। তাই তো শহরগুলো সেজে উঠছে মন জোড়ানো রঙিন আলোয়। কিন্তু সব আয়োজনে ছায়া ফেলে যাচ্ছে কোভিড-19 সংক্রমণে প্রাণহানির শঙ্কা। আমি মনে করি বড়দিন উদযাপনকে কেন্দ্র করে করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো বাড়বে, কারণ অনেকেই ঘরের বাইরে যাবে, কেনাকাটা করবে। ভাইরাস থেকে বাঁচতে আমাদেরকে নিয়মকানুন মানতেই হবে। কেনাকাটা করতে আসা অনেককেই দায়িত্বশীল মনে হলো না। প্রচুর মানুষ রাস্তায়, অনেকে আবার মাস্ক পরেনি। আমি তাদের এড়িয়ে চলতে চেষ্টা করেছি। কি আর করা বলুন। এদিকে ডিসেম্বর মাসেই প্রত্যাশিত করোনার টিকা কার্যক্রম শুরু হলেও এত অল্প সময়ে সবাইকে ভ্যাকসিনের আওতায় এনে ঝুঁকিহীন বড়দিন উদযাপন সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। ডিসেম্বরের আগে টিকা দেওয়া হয়ে গেলে ভালো হতো, কিন্তু টিকা দেওয়ার সাথে সাথেই তো আর করোনা কমবে না। সুতরাং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রিসমাস উদযাপনের কোনো বিকল্প দেখছি না আমি। করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেও বড়দিন এবং নতুন বছরকে বরণের আয়োজনে দেশটির অর্থনীতির পালে সুবাতাসকে শুভ লক্ষণ বলছেন বিশেষজ্ঞরা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব এবং নতুন বছরকে বরণ উপলক্ষে জার্মানি সহ পুরো ইউরোপ সেজেছে রঙিন আলোতে। একই সাথে করোনাও কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের জীবন প্রদীপ, যে প্রদীপের আলো হয়তো পড়বে না কিংবা জ্বলবে না এই জনপদে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জানাবো ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দলের সুযোগ মিলবে কিনা তা নির্ভর করছে চলমান বঙ্গবন্ধু টি-20 কাপে ম্যাচের ফিটনেস ও পারফরমেন্সের ওপর, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে জেমকন খুলনার হয়ে খেলার সুযোগ পাওয়ার পর আজ প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগারদের সাবেক অধিনায়ক। এর আগে করা করোনা টেস্টে নেগেটিভ ফল আসে মাশরাফের। বিকেলে জেমকন খুলনা দলের সঙ্গে যোগ দিতে ওঠেন টিম হোটেলে। আজ খুলনা দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন না থাকলেও বিসিবির একাডেমি মাঠে একক অনুশীলন করেছেন মাশরাফি। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ খেলবে খুলনা। এই ম্যাচেই হয়তো মাঠে নামতে পারেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি যদি ওরকম থাকে, মনে করো কি ফর্মেটে খেলছে না খেলছে, আমি তো বললাম যে আপনার এখানে শুধু মাশরাফি না, এটা আমাদের একটা আপনার নিয়ম আছে, আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে সবাই ঢুকে যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে ব্যবহার করা আইভারমেকটিনের ডোজে মিলবে করোনা মুক্তি। আইসিডিডিআরবির গবেষণায় প্রমাণিত, প্রয়োজন আরও গবেষণার, বলছে জাতীয় কমিটি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।